নেতানিয়াহু যে বক্তব্যটা দিয়েছেন সেটা খুবই স্পর্শকাতর এবং খুব মর্মান্তিক এবং ভবিষ্যতের জন্য খুব ভয়ঙ্কর ভাবে নিশানা, যে আমরা বুঝতে পারি যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। জাতিসংঘকে অন্ধকার গড় বললেন নেতানিয়াহু, ডার্ক হাউস তিনি বলেছেন। আমি নিউজটা পড়ছি আপনাদের জন্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ শুক্রবার নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে অভিহিত করেছেন। তিনি জাতিসংঘ প্রসঙ্গে বলেন, এই ইহুদি বিদ্বেষী পিত্তে ভরা জলাভূমিতে অধিকাংশ ইহুদি রাষ্ট্রের প্রতি অমানবিক। গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে অনেক প্রস্তাব পাশ হয়েছে। তিনি একে বন্ডামি, দ্বিমুখী নীতি ও রসিকতা বলে মন্তব্য করেছেন। নেতানিয়াহু আরো বলেন, যুদ্ধাপরাধীরা ইরান, গাজা, সিরিয়া ও লেবাননে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যখন আমাদের লোকজনকে হত্যা করা হয় তখন আমাদের প্রতিরক্ষার জন্য কেউ একটা আঙুল তোলে না। এখন আমাদের নিজেদের রাষ্ট্র আজ, আর আমরা তা নিজেরা প্রতিরক্ষা দিচ্ছি। ইসরায়েল এই যুদ্ধে জিতবে, কারণ আমাদের আর কোনো পথ নেই। দর্শক, এ পর্যন্ত এসে আমি একটু কথা বলবো, সেটা উনি যে দাবিটি উত্থাপন করেছেন সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে বলার কেউ নেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আজকে সারা বিশ্বব্যাপী এই যে হিটলার যেরকম ঘৃণিত একটা ক্যারেক্টারে পরিণত হয়েছে, এটা কিন্তু তাদের কারণে হয়েছে। সারা পৃথিবীর মানুষ হিটলারকে ঘৃণা করেছে, ইহুদিদেরকে 70 লাখ বা 60 লাখ ইহুদিদেরকে পুড়িয়ে মারার জন্য, এবং একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করে একটা জাতির উপর এভাবে নিধন চালানোর জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত হিটলারকে ঘৃণা করি। কিন্তু হিটলারকে জনপ্রিয় করে তুলছে এই ইসরায়েল। আমরা কেন হিটলারকে ঘৃণা করছি? আমরা বলছি যে ইহুদিদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে মানবিকভাবে। তো তাদেরকে যখন হত্যা করা হয়েছে, আমরা হিটলারকে ঘৃণা করেছি। সেই পৃথিবীতেই আজকে কিন্তু নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে যে নেতানিয়াহুর হচ্ছে আধুনিক হিটলার। অনেক এবারের সাধারণ পরিষদের যে অধিবেশন চলছে জাতিসংঘে, সেখানে কিন্তু অনেক বিষয়ে তারা উনাকে হিটলার বলেছেন। এমনিতেও বলে থাকেন হিটলার। তার আচরণ তো আসলে হিটলারের মতোই। তারা আসলে কোনো কিছুই মানবে না, তারা কোনো কিছুই মানবে না। ইহুদিকে কেউ থামাতে পারবে না, দমাতে পারবে না। পৃথিবীর যেই ইতিমধ্যে যে আইনগুলো তৈরি হয়েছে, কল্যাণের জন্য যে আইনগুলো তৈরি হয়েছে, সেগুলো তারা মানে না। পৃথিবীর কেউ তাদেরকে থামাতে পারবে না, কারো কথা তারা মানবে না। এটা হচ্ছে একটি যুদ্ধ জাতি। তারা সারা পৃথিবীর মানুষকে ঘৃণা করে। এই যে তারা এটা করতে পারছে কেমনে? তারা সহযোগিতা পাচ্ছে কোথায়? আপনাদের মনে রাখতে হবে প্রিয় দর্শক, যে তাদেরকে সহযোগিতা করছে ইউরোপিয়ান ইউনিয়নের মুক্ত দেশসমূহ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এত গণতন্ত্রের কথা বলে সারা পৃথিবী ব্যাপী এই যে 40,000 সাধারণ নাগরিক, বেসামরিক নাগরিক যে তারা হত্যা করলো, একটা অজুহাতে, সেটা হচ্ছে হামাসের সন্ত্রাসীদের খুঁজে তারা আক্রমণ চালাচ্ছে। এটা খুব সহজ, একটা টার্গেট দেওয়া। এটা আমেরিকান ইসরায়েলি স্টাইল। আমরা দেখেছি সাদ্দাম হোসেনকে যখন তারা হত্যা করবে, তার আগে কিন্তু সাদ্দাম হোসেনের এমন একটা রূপ কিন্তু তারা তৈরি করেছিল, যেটা কিন্তু খুব ভয়ানক, যে আমাদের মনে হতো যে সাদ্দামকে আসলে হত্যা করা উচিত। যেহেতু পৃথিবীর অধিকাংশ মিডিয়া হচ্ছে তাদের হাতে, এবং তাদের সেই মিডিয়া কিন্তু সম্মতি উৎপাদন করে, মানুষের জনগণের সম্মতি উৎপাদন করার মাধ্যমে তারা কিন্তু আক্রমণটা পরিচালনা করে। যার কারণে আজকে এসে এই পৃথিবীতে যে কথাগুলো তারা বলছে, এটা কিন্তু কমপ্লিটলি তাদের সাথে সাংঘর্ষিক। আমরা তাদের প্রতি কিন্তু, তাদের কারণে সারা পৃথিবীতে কিন্তু এই হিটলারকে ঘৃণা করার, নাজিবাদকে ঘৃণা করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু তাদের কারণে হয়েছে। তাদেরকেই আমরা তাদের পক্ষে বলেছি বলে হয়েছে। এই নিউজটাই আসলে একটু বিশ্লেষণ করতে চাই। নেতানিয়াহুর বক্তব্য শুরু করেন জাতিসংঘে তার আসার যৌক্তিকতা তুলে ধরে। তিনি বলেন, জাতিসংঘে তিনি আসতে চাননি, কিন্তু বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে। অন্যান্য বিশ্ব নেতাদের মিথ্যা এবং অপবাদের জবাব দিতে তিনি এখানে এসেছেন। নেতানিয়াহু তার বক্তব্যে 7 অক্টোবরে হামাসের হামলাকে ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেন, হলোকস্ট। আমি সেটাই বলছিলাম, তিনি হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার কথা বলেন। 7ই আগস্ট হামাস যে হামলাটা করেছে, এটাকে আদৌ হামাস হামলা করেছে, নাকি এটা তাদের পরিকল্পনার একটা অংশ? এই অনুসন্ধান কে করবে? আমরা এডওয়ার্ড সাইদ বলে একজন পণ্ডিত আছেন, ফিলিস্তিনি পণ্ডিত, যিনি আমেরিকাতে পড়িয়েছেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে, এবং তার ওরিয়েন্টালিজম বলে একটা বই আছে। তার একটা বই রয়েছে কাভারিং ইসলাম। সেই কাভারিং ইসলাম বইয়ে ইসলামকে তারা কিভাবে কাভার দেয়,
প্যালেস্টাইনিদেরকে তারা কিভাবে কাভার দেয় নিউজে, সেটা আমরা দেখেছি। এটা নিয়ে বিস্তৃত গবেষণা আছে পৃথিবীতে। তো তারা যেটা বলছে সেটা হচ্ছে যে 40,000 মানুষের মৃত্যু কিছু না। 7 অক্টোবরে যে হামাস হামলা করেছিল গাজার সীমান্তে এবং 200-250 ইসরায়েলিদেরকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল, কিছু ইসরায়েলি মারা গিয়েছেন। অবশ্যই এটা নিন্দনীয় কাজ, যেই করুক না কেন এটা নিন্দনীয় কাজ। কারো মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, মেনে নিচ্ছি না, নিব না। কিন্তু এই 250 মানুষের মধ্যে অনেককে তারা ফিরিয়ে এনেছে, অনেকেই মারা গেছে। এবং আক্রমণটাও কে করেছিল যেটার উপর ভিত্তি করে আসলে একটা বিষয় যে তাদের যে শক্তিমত্তা, ইসরায়েলের যে শক্তিমত্তা, সেটা কিন্তু হামাসের জানার কথা, সারা পৃথিবীর মুসলমানরা জানে। এবং আজকেও সারা পৃথিবীতে তারা একটার পর একটা রাষ্ট্র কিন্তু তারা দখল করছে। এখানে কিন্তু কেউ সম্মিলিতভাবে মাথা কামাচ্ছে না। যেমন গাজায় যখন বোমা হামলা হয়েছে, গাজায় যখন 40,000 মানুষ মারা গেছে, 40,000 মানুষ মারা গেছে, তখন কিন্তু সারা যে মিডল ইস্টের, গাজার আশেপাশে, প্যালেস্টাইনের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর সেগুলোর কোনো মনোভাব ছিল না। যে তারা একটা গাছড়া দিয়ে ভাবছিল যে তারা বলছে যে আক্রমণ তো হচ্ছে প্যালেস্টাইনে, আমাদের কি হবে, এরকম একটা বিষয়। কিন্তু আসলে প্যালেস্টাইনে আগ্রাসনের কারণে আশেপাশের যে রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে টুকটাক, তারা কিছুটা হয়তো প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু আসলে তারা যে যুদ্ধাক্রান্ত হবে সেটা কিন্তু তারা কমপ্লিটলি জানতো না। জানতো কিনা আমরা জানি না, তারা সন্দেহ করেছিল কিনা, কিন্তু তারা আসলে কেউ বাঁচতে পারবে না। যেমন প্যালেস্টাইন শেষে এখন তারা কিন্তু লেবাননে হামলা করা, লেবাননের সাথে যুদ্ধ বাঁধিয়েছে। লেবানন শেষ হতে হতে তারা কিন্তু ইয়েমেনের সাথে যুদ্ধ বাঁধাবে। এমন করতে করতে হয়তো ইরানের সাথে তাদের একটা যুদ্ধ লেগে যাবে। একটা বিশ্বযুদ্ধের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো সম্মিলিতভাবে আসলে প্রতিরোধ না করে তাদের কিন্তু কিছুতেই প্রতিরোধ করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং অন্ধভাবে সাপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র থেকে পরিণত হয়েছে এখন ইসরায়েলের একটি পুতুল রাষ্ট্রে। মানে অবস্থাগতিক দেখে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে ইসরায়েলই কন্ট্রোল করে। আসলে তো তাই। ইসরায়েলের ইহুদি যেই ধনকুবেররা রয়েছে পৃথিবীতে, তারা কিন্তু সিংহভাগ বাস করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বলতে গেলে ইহুদি ধনকুবেরদের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করা হচ্ছে, কিন্তু হাজার হাজার মিলিয়ন, 100 মিলিয়ন টাকা খরচ করা হচ্ছে কিন্তু এই ইহুদি ধনকুবেররা, যাদের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে পারে না। সারা পৃথিবী বলছে এক কথা, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এক কথা। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় কিন্তু ইসরায়েলের পক্ষে সাফাই গায়। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রকেই কিন্তু আমরা বলছি হচ্ছে তারা গণতন্ত্রের ধ্বজাধারী, গণতন্ত্রের রক্ষা কবচ, গণতন্ত্র তারাই বিতরণ করে সারা পৃথিবীতে। এমন একটি ধারণা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে এখনো। আসলে আমরা ইহুদি প্রশ্নে এই যে যারা যা করতেছে তা হচ্ছে সারা পৃথিবীতে তারা যে তেলের খনিগুলো রয়েছে সেগুলো দখল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইহুদিদের দিয়ে মিডল ইস্টে যে তারা একটা প্রমিস ল্যান্ড গঠন করতে চাচ্ছে। এখানে কিন্তু মিশর, গ্রিস, সৌদি আরবের অর্ধেক, লিবিয়া, আফ্রিকা, এশিয়া, ইউরোপের বেশ কিছু জায়গা কিন্তু এই জায়গাটার মধ্যে চলে আসে। এবং এটা বাস্তবায়নে কিন্তু তারা এই কাজগুলো করছে। একটার পর একটা ইস্যু নিয়ে কিন্তু তারা এই আক্রমণ চালিয়ে যাবে। যাই হোক, আমরা এই নেতানিয়াহুর বাকি বক্তব্যটা একটু শুনি। নেতানিয়াহু তার বক্তব্য, লেবাননের যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল। তিনি হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথা বলেন। তিনি হামাসকে আত্মসমর্পণ করতে বলেন। দর্শক, এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি 40,000 মানুষ তারা হত্যা করেছে কোথায়? গাজায়। গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারা বম্বিং করে। এখনো তারা হামাসকে খুঁজে পাচ্ছে না। হামাসের কয়জন? পুরো প্যালেস্টাইন কি হামাস? আসলে হামাস এই শব্দটাকে তারা একটা টার্গেট করেছে। হামাসের কখনোই শেষ হবে না, কারণ তাদের আক্রমণ তো কখনোই শেষ হবে না। এরপর হচ্ছে গাজা যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমরা গাজায় পুনর্বাসনের চেষ্টা করছি না, আমরা সেখানে নিরস্ত্রীকরণ এবং উগ্রবাদ মুক্ত এলাকা চাই। ইসরায়েল সরকার সেখানে আঞ্চলিক এবং অন্য নেতাদের, আঞ্চলিক বেসামরিক নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তবে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান দেখাতে হবে। কিন্তু হামাসকে কখনই মেনে নেবে না ইসরায়েল। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে আসলে তারা যে অঞ্চলগুলো দখল করে সেই অঞ্চলগুলো থেকে কিন্তু মানুষকে ওখানে বের করে আনে। তারা কিন্তু নিজের ঘোষণা দেয় যে আপনারা এখান থেকে সরে যান, কিন্তু সরে যাওয়ার জন্য পথে আসতেই কিন্তু তারা বোম্বিং শুরু করে। তারা আসলে মানুষগুলো মেরে ফেলে এবং হচ্ছে তাদের জায়গাগুলো দখল করে খুব দ্রুত এখানে ইহুদি বসতি গঠন করে দেয়। তারা আসলে তাদের ইসরায়েলের যে ভূখণ্ড সেটার সমৃদ্ধি ঘটাচ্ছে। আমি যেটা বলছিলাম যে তা প্রমিস ল্যান্ডের দিকে তারা কিন্তু দাবিতে হচ্ছে, এবং এটার পক্ষে তাদের অনেক যুক্তি রয়েছে আমরা জানি। নেতানিয়াহু প্রশ্ন করেন, আপনারা কাকে বেছে নেবেন? ইসরায়েল, গণতন্ত্র ও শান্তির পাশে দাঁড়াবেন, নাকি ইরানের সঙ্গে থাকবেন? নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হচ্ছেন ততক্ষণ ইসরায়েল বিশ্রাম নেবে না। গাজা প্রসঙ্গে বলেন, সেখানে হামাসের 40,000 সেনার প্রায় অর্ধেক তাদের হাতে নিহত বা গ্রেফতার হয়েছেন। তাদের 90% রকেট ধ্বংস করা হয়েছে। ইরানকে হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, ইরান যদি হামলা করে তবে ইসরায়েল পাল্টা হামলা চালাবে। নেতানিয়াহু জাতিসংঘকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানান। হুমকি দিতে বলেন, ইসরায়েল কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। তিনি হামাস এবং হিজবুল্লাহকে পরাজিত করার কথা বলেন। পরে জাতিসংঘের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, জাতিসংঘ অন্ধকারের ঘর। তিনি ইসরায়েলকে অন্য দেশের নানা মতো সমানভাবে দেখার কথা বলেন। নেতানিয়াহু বক্তব্যের প্রতিবাদে অনেক বিশ্ব নেতা সাধারণ অধিবেশন থেকে ওয়াক আউট করেন। এই ছিল তার নিউজটা। আসলে নিউজটার বক্তব্যগুলো আপনারা দেখেন যে এগুলো কিন্তু কমপ্লিটলি আক্রমণাত্মক বক্তব্য, এবং এটা তাদের ধর্ম দিয়ে প্রতিষ্ঠিত করা। ইহুদি ধর্মে কিন্তু অন্য এখন তারা যে ইহুদি ধর্মগ্রন্থ নিয়ে আগাচ্ছে, যে প্রমিস ল্যান্ডের কথা বলছে, এটার পিছনে কিন্তু রয়েছে পুঁজিবাদের একটা বিশাল আগ্রাসন। সো তারা কিন্তু এটাকে ধর্মের মধ্যে তারা এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু সেটাকে সিদ্ধ করেছে। তারা অন্য জাতিকে মানুষই মনে করে না, এবং তারা বলে যে অন্য জাতিকে হত্যা করা সিদ্ধ। মানে এইরকম একটা ফেসিস্ট জাতি হচ্ছে কিন্তু, ফেসিস্ট নেশন হচ্ছে কিন্তু ইসরায়েলিরা। ইসরায়েলিরা জ্ঞানে গরিমায় অনেক এগিয়ে গেছে। আমরা জানি যে আমরা মাঝে মধ্যে যারা প্রগতিশীল আছি তারা অতিরিক্ত প্রগতিশীল, আমরা বলি যে ইসরায়েল তো একটি অনেক প্রগতিশীল রাষ্ট্র, তাদের এত বুদ্ধি, এত ইসরায়েলের মধ্যে যে অনেক কবি সাহিত্যিক বা মানবতাবাদী মানুষ নেই সেরকম না, কিন্তু আর আছে। কিন্তু বেসিক্যালি যে ইহুদিদের সেমেটিক ইতিহাস যদি আপনারা পড়েন, সেমেটিক ইতিহাসের মধ্যে যে ইসরায়েল, ইহুদিদের যে ইসরায়েল ছিল, সেই ইহুদিরা যেই মৌলবাদটা এখনো ধরে রেখেছে এবং সারা পৃথিবীতে তারা কিন্তু এটা দিয়ে শাসন করতে চাচ্ছে, সেই মৌলবাদটা কিন্তু খুবই ভয়াবহ এবং উগ্র। তারা মনে করছে যে হিটলার যা মনে করতে অ্যাকচুয়ালি যে হিটলার বলতো যে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সারা পৃথিবীকে শাসন করার ক্ষমতা অধিকার তাদের আছে। ঠিক একই জিনিস কিন্তু মনে করা হচ্ছে ইসরায়েল বা ইহুদি জাতি। তো দর্শক, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সারা পৃথিবী যদি এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে না দাঁড়ায়, তাদের বাসায় যদি তাদেরকে জবাব না দেয়, তাহলে কিন্তু পৃথিবীতে সামনে খুব ঘোর অন্ধকার আসবে। পৃথিবী এমনিতে কিন্তু অন্ধকারে ঢেকে যাচ্ছে। যেমন এই বাসস্থান, সুন্দর জায়গাটা আমাদের বাসস্থান হতে পারতো, আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা প্রেম থাকতে পারতো, কিন্তু আমরা কিছু মানুষের, কিছু জাতিগোষ্ঠীর, অন্ধ জাতিগোষ্ঠীর ঘৃণায় আমরা জর্জরিত।